বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার যুব সমাজ। কোটার আড়ালে কোনো বৈষম্য থাকা চলবে না। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যুবকরা যদি চাকরি পেয়ে যায় তাহলে লাগার লাগা ধান লাগা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এই সমস্ত স্লোগান কারা দিবে? গাড়ির পিছনে কুত্তার মতো দৌড়দৌড়ি কে করবে? কিংবা কে নেতাদের পা চাটবে? যুবকরা যদি না থাকে তাহলে পলিটিক্যাল নির্বাচনে কে মিছিল করবে? আচ্ছা, আপনি কি কখনো দেখছেন ডোনাল্ড ট্রাম্প কিংবা জিনপিং রাস্তায় স্লোগান দিচ্ছে? বা ওদের গাড়ির পিছনে দেখবেন না যে কুত্তার মতো বাংলাদেশে যেভাবে গাড়ির পিছনে কুত্তার মতো দৌড়ে, এইভাবে তাদের পিছনে কেউ দৌড়ায় না। এখন আমার প্রশ্ন, সংসদ আসলে কে চালাচ্ছে, তারেক রহমান নাকি হাসিনা? I have a plan. সংসদ থেকে রেলমন্ত্রী বলছেন 2027 সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের 200 ব্রড গেজ ক্যারেজ। ভালো করে মনে রাখবেন, সংখ্যাটা 200। সেটা কোথা থেকে আসছে? ভারত থেকে। আর হাসিনা পালানোর 3 মাস আগে একটা নিউজ দেখাই, ভারত থেকে ট্রেনের 200 বগি কিনবে বাংলাদেশ। আর ওই সময় হাসিনা অলরেডি চুক্তি করে ফেলছেন। তার মানে হাসিনার ভারতের স্বার্থ রক্ষা পালন করতেছেন বর্তমানের তারেক রহমান। মনে রাখবেন, we have a plan. এখন এই ট্রেনের জন্য পয়সা আসবে কোথায় থেকে? রেলমন্ত্রী বলেছেন 2027 সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের 200 ব্রড গেজ ক্যারেজ। এখন হাসিনা আমলের নিউজ দেখেন। 1626 কোটি টাকায় ভারত থেকে 200টি ব্রডগেজ প্যাসেঞ্জার বগি কিনবে রেলপথ মন্ত্রণালয়। এটির ঋণে কেনা হবে এসব। ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ঋণে কেনা হবে। বিষয়টা কি? আর হাসিনার কথাগুলো বর্তমান বাস্তবায়ন করছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং হাসিনার চুক্তিগুলো বাস্তবায়ন করছেন বর্তমানের বিএনপি। খাম্বা ছিল, কারেন্ট ছিল না, এখন পাম আছে, তেল নাই। এই হলো বাংলাদেশ, ভাঙ্গাচোরা দেশ আমাদের, সোনার বাংলাদেশ। এত সোনা পাইছি আমরা, পাইতে পাইতে আমরা এখন ঘুম হারাম হয়ে যেতেছে। এখন কথা হলো, যুবকরা যদি কাজ না পায় তাহলে তারা রাজনীতি করবে, তারা নেতাদের পিছনে দৌড়াবে আর নেতাদের পা চাটবে। আর যুবকরা যদি কাজে ব্যস্ত থাকে তাহলে তারা দেশ গড়বে। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি উন্নয়নের পথে নাকি আমরা নির্ভরশীলতার ফাঁদে আটকে যাচ্ছি? আজকে আমরা কথা বলবো রেল, জ্বালানি আর অর্থনীতি, এবং এক অস্বস্তিকর সত্য। সরকারকে কঠিন ভাষায় কথা বললে তো কালকে আবার ভাষায় হামলা করবে। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার যুব সমাজ। এখন প্রশ্ন হচ্ছে, এই যুবকরা কি কাজ পাচ্ছে? যখন কাজ থাকে না তখন কি হয়? তখন আমাদের দেশে রাজনৈতিক মিছিল বাড়ে, নেতাদের পিছনে স্লোগান বাড়ে। আচ্ছা, আপনি কি কখনো দেখছেন ডোনাল্ড ট্রাম্প, এক্সাই জিনপিং তাদের পিছনে রাস্তায় কেউ স্লোগান দিচ্ছে? উত্তর না, কারণ তাদের দেশে যুবকরা ব্যস্ত কাজ নিয়ে, উৎপাদন নিয়ে আর উন্নয়ন নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, কেন একসাথে পুরো তৈরি কোচ কিনতে হবে? আমরা কি সেগুলো পারতাম না নিজের পদ্ধতিতে আনতে? যেমন করে রিয়েলমি, শাওমি বাংলাদেশে পণ্য এনে অ্যাসেম্বল করে। তখন এতে কি হতো? আমাদের কর্মস্থান বাড়তো, শিল্প গড়ে হতো আর খরচ কমতো। আমরা যদি নিজেরা খুঁজে বানাতাম একটা রিয়েল ইন্ডাস্ট্রি তৈরি হতো। কিন্তু বাস্তবতা, আমরা কিনি, ব্যবহার করি, তারপর আবার কিনি। এটা উন্নয়ন না, এটা হলো নির্ভরশীলতা। বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা জ্বালানি। আমাদের নিজস্ব তেলের খনি নেই, আমরা কিনি মিডল ইস্ট আর রাশিয়া। কিন্তু সমস্যা কোথায়? আমরা কিনি, তারপর অন্য দেশে রেফার করাই, যেমন ভারত। ইস্টার্ন রেভিলিয়ানি লিমিটেড, সেটা প্রতিষ্ঠিত হয়েছে 1968 সালে, আর সেটার বর্তমান ক্ষমতা 1.5 বিলিয়ন টন। কিন্তু সমস্যা, 50 বছরে বড় কোনো আপডেট নেই। ফলাফল, আমরা 30 থেকে 40% জ্বালানি বাহির থেকে কিনি। বর্তমান আমাদের অবস্থা এমন, রেল বাইরে থেকে, তেল বাহির থেকে, প্রযুক্তিও বাহির থেকে। তাহলে আমরা কি করছি? শুধু বুক করছি আর সেটা উৎপাদন করছি না। এখন আমার একটা প্রশ্ন, আমরা কি নিজের পায়ে দাঁড়াতে চাই নাকি সবসময় অন্যের উপর নির্ভর করব? যুবকরা যদি কাজ পায় তাহলে দেশ এগিয়ে যায়, আর যুবকরা যদি বেকার থাকে তাহলে দেশ পিছিয়ে যায়। এখন সিদ্ধান্ত তোমার। এখন আপনি কি মনে করেন বাংলাদেশের রেল ও জ্বালানি সেটা কি স্বয়ংসম্পূর্ণ হতে পারে? কমেন্টে আপনার মতামত লিখুন। যে দল সরকারে থাকলে কারেন্ট গেলেও গরম লাগে না, একদম ঠিক, আমাদের দলই সেরা।